তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ঢাকায় আসছে আরও ভয়াবহ ভূমিকম্প। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হলেন জেড.আই খান পান্না। একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ সিএসসি। হাসিনার রায় নিয়ে ছড়িয়ে পড়া বিচারকদের ছবি সরানোর নির্দেশ ট্রাইব্যুনালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি পুরোদমে চলছে। দেশে এসে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন তাও প্রায় চূড়ান্ত। তার ফেরা নিয়ে দলীয়ভাবে বিএনপি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার বিষয় নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন দলের একটি প্রতিনিধি দল। যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করা হচ্ছে না, তারেক রহমান নিজেও এখন পর্যন্ত দিন তারিখ সম্পর্কে কোনো সবুজ সংকেত দেননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। একাধিক সূত্র অবশ্য ইঙ্গিত দিচ্ছে যে বিজয় দিবস সামনে রেখেই তিনি দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করতে পারেন। তিনি দেশে এলে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হবে, সেটিও মাথায় রেখে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার দেশে ফেরার আয়োজন নিয়েও এখন থেকেই ভাবা হচ্ছে। যদিও ওই দিন বড় জনসমাগম করা হবে কিনা তা তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দুজন শীর্ষ নেতা জনতার চোখকে বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফসিল ঘোষণার আগে অথবা তফসিলের পরপরই ফিরবেন কিনা এ নিয়ে দলের ভেতরেই আলোচনা চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জনতার চোখকে বললেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই জানেন তিনি কবে দেশে ফিরবেন, তবে তার দেশে ফেরার বিষয়ে আমরা সবসময় প্রস্তুত রয়েছি। বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে নরসিংদীর মাধবদীতে যে ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল তাতে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা সহ সারা দেশ, এবং ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মারা গেছে অন্তত 10 জন আর আহত হয়েছে 5 শতাধিক মানুষ। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার উত্তর পূর্ব দিকে নরসিংদী জেলার মাধবদী উপজেলায় মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে 5.7 মাত্রার ওই ভূমিকম্পের শক্তি জমেছিল বলে জানিয়েছে দেশি বিদেশি সংস্থা ও ভূমিকম্প বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস এর মতে বাংলাদেশের 7 কোটির মতো মানুষ মৃদু বা হালকা ঝাঁকুনি অনুভব করেছেন। ভূমিকম্প বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলছেন, মাধবদী ভূমিকম্পের কারণ ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে ভূতাত্ত্বিক চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি টেকটনিক প্লেটে বিভক্ত, যেগুলো ভূগর্ভে তরল পদার্থের ওপর ভাসছে এবং এর প্লেটগুলো গতিশীল, ফলে একে অপরের সাপেক্ষে অবস্থান পাল্টাচ্ছে। তবে এর বাইরে অনেক জায়গায় সাব প্লেট ক্রিয়াশীল আছে। যেসব স্থানে একটি প্লেট এসে আরেকটি প্লেটের কাছাকাছি মিশেছে বা ধাক্কা দিচ্ছে বা ফাটলের তৈরি হয়েছে, সেটাকেই বলা হয় ফল্ট লাইন। বাংলাদেশে এমন কয়েকটি ফল্ট লাইন আছে। এই ফল্টগুলো যখন সরে যায় বা নড়াচড়া করতে থাকে কিংবা একটি অন্যটিকে ধাক্কা দিতে থাকে, তখন এক ধরনের শক্তি সঞ্চিত হতে থাকে। আর সেই শক্তি যখন সেখানকার শিলার ধারণ ক্ষমতা পেরিয়ে যায়, তখন আগে থেকে থাকা কিংবা নতুন তৈরি হওয়া ফাটল কিংবা শিলা ব্লক একটি আরেকটির উপরে উঠে গেলে সেখানে সঞ্চিত শক্তি বেরিয়ে আসলেই ভূপৃষ্ঠে কম্পন অনুভূত হয়। মূলত এটি ভূমিকম্প। বিশেষজ্ঞ মত অনুযায়ী বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটি। এর একটি হলো ডাউকি ফল্ট। এটি ভারতের শিলং মালভূমির পাদদেশে বাংলাদেশের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চলে বিস্তৃত, যা প্রায় 350 কিলোমিটার দীর্ঘ। আরেকটি হলো সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত, যার সব মিলে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। এই উৎসটিকে খুব ভয়ঙ্কর বলে মনে করেন বিশেষজ্ঞরা। টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান, তাতে দুটো প্লেটের সংযোগস্থল রয়েছে। পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট, আর বাংলাদেশের উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট। এ ধরনের ভূমিকম্পে 1797 সালে ব্রহ্মপুত্র নদের গতিপথ বদলে গেছে। এখনকার মেঘনা নদী একসময় লালমাই পাহাড়ের পাদদেশে দিয়ে প্রবাহিত হতো। বড় ধরনের ভূমিকম্পের ফলে এই নদীর গতিপথ পরিবর্তিত হয়ে 20 থেকে 40 কিলোমিটার পশ্চিমে বর্তমানে অবস্থানে সরে আসে।
1762 সালে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত 8.5 মাত্রার ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপ 3 মিটার উপরে উঠে আসে। সিলেটের মৌলভীবাজার কিশোরগঞ্জ এই অঞ্চলে 1922 সালে হয়েছিল 7.6 মাত্রার ভূমিকম্প। এর আগে 1868 সালে ওই অঞ্চলে 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। ডাউকি ফন্ট যে অঞ্চলে সেই অজন্তাপুর সুনামগঞ্জে 8.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল 1897 সালে। তবে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে এমন দুটি অঞ্চলের কোথাও বড় কোনো ভূমিকম্প হলে অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকাতে বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগের শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। এই 2 মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চাইলে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেড.আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন। এদিকে আওয়ামী লীগের শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2 মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী 3 ও 7 ডিসেম্বর। এই 2 মামলায় গ্রেপ্তার 13 সেনা কর্মকর্তাকে আজ হাজিরের পর প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানির এই দিন ধার্য করেন। আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। এ সময় অপর প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ও ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক সহ 30 জনের বিরুদ্ধে গত 8 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই 2 মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী 2 মামলার আসামি সেনা কর্মকর্তাকে হাজিরের পর গত 22 অক্টোবর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপর 2 সদস্য বিচারক হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গুমের এই 2 মামলায় যে 13 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার কে.এম. আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান। র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মজহর সিদ্দিকী। অন্যদিকে জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুনকে আগামীকাল ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য রয়েছে।